চলতি অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6%। সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির হার বেশি, তবে চলতি বছর এ চাপ কমবেও মানুষের ভোগ ব্যয় বাড়বে। এছাড়া বাংলাদেশের ঋণের প্রবাহ কমে ব্যবসা বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। তবে নির্বাচিত সরকার আসার পর রাজনৈতিক অস্থিরতা কমবে, ফলে বাড়বে সরকারি খরচ এবং বিনিয়োগ। চলতি বছর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি 7.3% প্রবৃদ্ধি হতে পারে ভুটানের। তারপরে রয়েছে ভারত, যাদের প্রবৃদ্ধি পৌঁছাবে 6.5%। অর্থবছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 17.54%। করোনার সময়ের চেয়ে এ বছর এডিপি বাস্তবায়ন হার কম। 2021-22 অর্থবছরের প্রথম 6 মাসে বাস্তবায়ন ছিল 24%-রও বেশি। চলতি অর্থবছরের এডিপির সংশোধিত বরাদ্দ 2 লাখ কোটি টাকা। বাস্তবায়নের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যারা 4,800 কোটি টাকার বরাদ্দ পেয়ে খরচ করেছে মাত্র 112 কোটি টাকা, যা বরাদ্দের মাত্র 2.34%। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ খরচ করতে পেরেছে মাত্র 3%। 1 টাকাও খরচ করতে পারেনি সংসদ সচিবালয়। জানুয়ারির 13 দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 159 কোটি 10 লাখ ডলার। সবশেষ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়, সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত দেশে এসেছে 1,786 কোটি ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় 21% বেশি। আর গেল অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল 1,470 কোটি ডলার। এর আগে ডিসেম্বরে দেশে প্রবাসী আয় আসে 322 কোটি ডলার, আর নভেম্বরে যা ছিল 289 কোটি ডলার। অতিরিক্ত বিধিনিষেধ ও আমলাতান্ত্রিক জটিলতায় দেশে ব্যবসা করা কঠিন। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের সবচেয়ে বড় মেলা গ্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, ক্ষমতায় গেলে শতভাগ রপ্তানিমুখী যে কোনো শিল্পে বন্ড এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা দিবে বিএনপি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেছেন, ব্যবসা সহজ করতে অটোমেশনে জোর দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। বিশ্ববাজারে দ্বিতীয় আর দেশের রপ্তানি আয়ে সবার উপরে তৈরি পোশাক খাত। এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা স্থানীয়ভাবে গড়ে ওঠা প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের। বিজিএপিএম এর তথ্য মতে গেল 3 যুগে 40,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই খাতে, আর রপ্তানিতে অবদান $7.5 বিলিয়ন সমপরিমাণ। কিন্তু এখনও নানামুখী সংকটে রপ্তানিমুখী এই খাত। গ্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে খাত সংশ্লিষ্টরা জানান, স্বল্প খরচ ও সহজে ব্যবসা পরিচালনা করা যাচ্ছে না। বন্ড লাইসেন্স থাকার পরও হয়রানির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রণোদনা নয়, নীতি সহায়তা চান উদ্যোক্তারা। ব্যাংক এখনো এলসি করতে আপনার লাগে মিনিমাম 10 থেকে 12 দিন। আমরা এক্সপোর্টের সাথে দেই, যখনই এনবিআর এসে দেখে যে আপনার একটু সমস্যা আছে, তখন আমাদের নামে মামলা হয়। অন্তত যেই জায়গাগুলিতে আমরা স্বয়ংসম্পূর্ণ, এগুলিকে আমদানি নিষিদ্ধ যদি করে দিতে পারেন, তাহলে দেশের শিল্প আরও এগিয়ে যাবে। যেখানে মার্কেট আছে, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর গ্যাপ অ্যানালিসিস অফ দ্য স্টোর। তো ওগুলি ওখানে বসে করতে হবে যারা নিয়ে যাবে। এ সময় রপ্তানিমুখী শিল্পের ভোগান্তির কথা স্বীকার করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, বন্ডেড প্রতিষ্ঠানের প্রতি বছর অডিট করার যৌক্তিকতা নেই। সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতিরিক্ত বিধিনিষেধ আর আমলাতান্ত্রিক জটিলতায় দেশে ব্যবসা পরিচালনা কঠিন। সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে। আমাদের ইম্পোর্ট রিলেটেড সকল তথ্য যারা গবেষণা করবেন, যারা ফিউচারে ব্যবসায় আসতে চান, যারা দেখতে চান যে তথ্যগুলোকে, এগুলো সব পাবলিকলি অ্যাভেলেবল করে দেব আমাদের ওয়েবসাইটে, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন যে এই মাল বাজারে কি পরিমাণ বিক্রি হয় আর ফর্মাল ইম্পোর্ট কত, কি পরিমাণ হয়, আর তাহলে বাকিটা কিভাবে আসে। টানা 4 দিনের এই প্রদর্শনীতে চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর সহ দেশি বিদেশি 350 প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা।
এবার মন্ত্রীদের জন্য ১৯ কোটি টাকার বিলাসবহুল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে যার নকশাও চূড়ান্ত করেছে স্থাপত্য অধিদপ্তর। মূল কাঠামো ছাড়াও শুধু এসি বসানো এবং শোভাবর্ধনে ব্যয় করা হবে ৪ কোটি টাকা। এই প্রকল্পের পক্ষে যুক্তি দেখিয়ে গণপূর্ত অধিদপ্তর বলছে যে প্রজাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় এটি নির্মাণ জরুরি। যদিও আর্থিক টানাটানির এই সময়ে তড়িঘড়ি করে কাজ শুরুর পক্ষে নয় টিআইবি। রুহুল আমিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমদাদ হোসাইন। মিন্টো রোড ও বেলি রোডের এই বাড়িগুলোতে থাকেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ সমমর্যাদার কর্মকর্তারা। কিন্তু ২০২৪-এর আগস্টে আওয়ামী সরকার পতনের পর বড় একটা অংশ এখন অব্যবহৃত। অন্তর্বর্তী সরকারের আমলে কেউ কেউ বরাদ্দ নিলেও ফাঁকা পড়ে থাকে বেশিরভাগ সময়। কিন্তু তারপরও থেমে নেই এ এলাকা ঘিরে নতুন প্রকল্প নেওয়ার কাজ। মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট এলাকায় বসবাসকারী নামাজিদের জন্য রয়েছে টিনশেডের এই মসজিদটি, যা কর্মকর্তাদের নিরাপত্তা ও মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করছে না গণপূর্ত অধিদপ্তর। তাই এসব বিবেচনায় হাতে নেওয়া হয়েছে ১৯ কোটি টাকার এক প্রকল্প। এই অর্থ দিয়ে নির্মিত হবে অত্যাধুনিক ৪ তলা মসজিদ। প্রকল্পের কাজ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হবে আগামী ২ বছরে। তবে আর্থিক টানাটানির এই সময়ে রাজনৈতিক সরকার আসার আগেই বাস্তবায়নের পক্ষে না দুর্নীতি বিরোধী বৈশ্বিক সংগঠন টিআইবি। প্রার্থনার সুযোগ থাকাটা প্রত্যাশিত। তো সেটি যেরকম যৌক্তিক, কিন্তু এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। এখন যে সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে, এত তড়িঘড়ির দরকারটা কি হলো? যে এই সিদ্ধান্তটা তারা নেবেন, যে এই প্রকল্পটা তারা গ্রহণ করেছেন, যেভাবে মসজিদটা তৈরি হবে, এমন হতে পারে যে পরবর্তী মন্ত্রী পরিষদ তাদের এটা পছন্দ নাও হতে পারে। প্রস্তাবিত ৪ তলা এই মসজিদের মূল ভবন ও মিনার নির্মাণে ব্যয় হবে ১০ কোটির ওপরে। এছাড়া ১২০ টনের এসি, ওয়াল ক্যাবিনেট ও সৌন্দর্য বর্ধনে খরচ করা হবে আরও অন্তত ৪ কোটি টাকা। অত্যাধুনিক সব ব্যবস্থাই রাখা হয়েছে এতে। জমিটি গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন হওয়ায় এ বাবদ সরকারের কোনো অর্থের প্রয়োজন হবে না বলেও জানানো হয়েছে ডিপিপিতে। মুসল্লিরা মনে করছেন, নতুন ইবাদতখানা নির্মিত হলে পাশে সার্কিট হাউস মসজিদে যাওয়ার প্রবণতা কমবে মুসল্লিদের। এখানে বর্তমান উপদেষ্টারা থাকে, তারপরে আপনার সচিব স্যাররা থাকে, বিচারপতি মহোদয় স্যাররা থাকেন। এনরা অনেক কষ্টের সাথে এনরা নামাজ পড়ে। অনেক লোক, কিন্তু সে হিসাবে মসজিদ তুলনামূলকভাবে সীমিত। ২-৩ তলা একটা বিল্ডিং কইটা দেয়, তাহলে আমাদের মুসল্লি যারা আছে এর কোনো ভোগান্তি হয় না। রাস্তায় দাঁড়াইতে হয়, ফাঁকা জায়গায় দাঁড়াইতে হয়, এটার জন্য সংকট। কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা আছে, শুধু ভবন নাই। সম্পূর্ণ সরকারি অর্থায়নে মসজিদটি নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ইতোমধ্যে মাটি পরীক্ষাও শেষ করেছে গণপূর্ত অধিদপ্তর। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। শেয়ারবাজারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিনিয়োগকারীদের জন্য আবারও লটারির ব্যবস্থা ফিরিয়ে এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সকালের সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক আবুল কালাম জানিয়েছেন, সংশোধিত আইপিও বিধি অনুযায়ী ৩০ কোটি টাকার কম পরিশোধিত মূলধনের কোনো কোম্পানি আইপিওতে আসতে পারবে না। এছাড়া আইপিওতে আসা কোম্পানিগুলোকে তার মূলধনের ন্যূনতম ১০% শেয়ার বাজারে ছাড়তে হবে। একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীরা ফেরত পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে পরিচালক জানিয়েছেন, এক্ষেত্রে তাদের কোনো হাত নেই। রুল যেটা ছিল এবং এই কমিশনের কথা হলো, রুল যেটা আছে যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হচ্ছে এই কমিশন ওই রুলগুলো মানে। হ্যাঁ, কেউ ওই রুল মেনে আইপিওর আবেদন করলে কমিশন তো সেটা রুল কমপ্লাই করলে সেটা অ্যাপ্রুভ করবে না, এমন তো ঘটনা নয়। চোরাকারবারি নয়, ভ্যাট ট্যাক্সের আওতায় এসে বৈধভাবে ব্যবসা করতে চান স্বর্ণ ব্যবসায়ীরা। এজন্য আমদানি সহজ করা সহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বিকেলে এনবিআর আয়োজিত মিট দ্য বিজনেস অনুষ্ঠানে সিংহভাগ স্বর্ণ বৈধ পথে আসে না এমন অভিযোগ স্বীকার করেছেন ব্যবসায়ীরা। জানিয়েছেন, আমদানি জটিলতায় দেশের বাজারে ভারত, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের চেয়ে ভরিতে অন্তত ৩০,০০০ টাকা বেশি পড়ে। ফলে অবৈধ উৎস থেকে স্বর্ণ সংগ্রহে বাধ্য হন তারা। অভিযোগ করেছেন, স্বর্ণ আমদানির লাইসেন্স পাওয়া ১৮ জনের মধ্যে ১০ জনই ব্যবসায়ী নয়, যার মধ্যে রয়েছেন একজন ক্রিকেটারও। এ সময় ব্যবসায়ীদের আমদানির সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়ে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, এ খাতে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের সহায়তা করা হবে। যৌক্তিক ফর্মুলা বের করেন, যাতে করে আমি আমার আইনটা ওইভাবে ঠিক করব
এবং আপনারা যাতে যেটা ন্যায্য সেই ট্যাক্সটা আপনারা দিবেন। অযৌক্তিক কোনো কিছু করলে এটা এনফোর্সেবল হয় না। ইম্পোর্টেড গোল্ডগুলি যদি আমাদেরকে কেনার জন্য যদি আপনি উৎসাহিত করতে পারেন, অর্থাৎ আমি যদি ইম্পোর্টেড গোল্ড যদি কেনার জন্য যদি উৎসাহিত বোধ করি, এই 18,000 লোক আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। ধরেন 2,000 টাকা প্লাস করে আপনি যদি আমাকে 1 ভরি স্বর্ণ আমদানি করতে দেন, আমি ব্যবসায়ী, তাহলে কি হলো, আপনার মনে হচ্ছে যে আমি 2,000 কোটি টাকা আমি ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছি, আপনার মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসছি। হিসাববিদ্যা পেশার ভবিষ্যৎ নির্ভর করছে নৈতিক, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদনের কার্যকর সমন্বয়ের উপর। এছাড়া প্রযুক্তিগত অগ্রগতি বদলে দিচ্ছে হিসাব ও নিরীক্ষা পেশার ভূমিকাকেও। সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স নিয়ে আইসিএবি সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বক্তারা। তারা জানিয়েছেন, এবারের সম্মেলনে বিভিন্ন দেশের 500-র বেশি পেশাজীবী অংশ নেবেন। এ সময় আইসিএবি সভাপতি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পেমেন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন আস্থা নিশ্চিত করার ক্ষেত্রেও বাড়ছে প্রতিনিয়ত। আমরা অ্যাকাউন্টিং ফ্রেশ অ্যাকাউন্টিং বডি হিসাবে বেস্ট প্র্যাকটিসেস আমাদের যেটা করা উচিত, ডেভেলপমেন্ট, প্রফেশনাল শেয়ারিংস, অল দিস থিংস আর দেয়ার। স্টিল ইউ আর কন্টিনিউটিং উইথ দ্য সেম পলিসি। এআই এজ এ টুল, এটা মোটামুটি এখন আমরা ব্যবহার করা শুরু করেছি এবং আমাদের এক্সপার্টিসও গ্রো করেছে। এদের ভিতরে আমাদের যে পেপারগুলো প্রেজেন্ট করবেন প্রফেশনালস ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম আউটসাইড বাংলাদেশ। ট্রাম্পের শুল্কের চাপের মাঝেও বেড়েছে চীনা বাণিজ্য। 2025 সাল শেষে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে রেকর্ড $1.2 ট্রিলিয়ন। অন্যদিকে বছর শেষে মার্কিন বাণিজ্য কমেছে 20%। চীনা কাস্টমসের তথ্য অনুসারে রেকর্ড $1 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত সৌদি আরবের মতো বিশ্বব্যাপী শীর্ষ 20 অর্থনীতির দেশের জিডিপির সমান। তথ্য বলছে, নভেম্বরের প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন পৌঁছায় বেইজিংয়ের আয়। শুধুমাত্র ডিসেম্বরে দেশটির রপ্তানি বেড়েছে 6.5%, আর একই সময়ে আমদানি বেড়েছে 5.7%, যা ছাড়িয়ে গেছে আগের সব পূর্বাভাস। মূলত যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক যুদ্ধকে কেন্দ্র করেই বিকল্প বাজারের দিকে মনোযোগ বাড়িয়েছে বেইজিং। দীর্ঘদিন পর আবারও অস্থিরতা শুরু হয়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণের পর এবার ইরানের বাণিজ্যিক অংশীদারদের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিশ্ববাজারে বাড়তে থাকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর আবারও অস্থির বৈশ্বিক তেলের বাজার। একদিকে যুক্তরাষ্ট্র ইরান ভূ রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে ভেনেজুয়েলার তেলের দখল, যাতে দেখা দিয়েছে সরবরাহ সংকটের শঙ্কা। এতেই জ্বালানি তেলের দাম পৌঁছেছে 2 মাসের মধ্যে সর্বোচ্চে, যেখানে 1 সপ্তাহে দাম বেড়েছে $4 বেশি। তথ্য বলছে, বৈশ্বিক জ্বালানি তেল মজুদের 12% ইরানের, আর উৎপাদনের দিক থেকে দেশটির অবস্থান নবম। এছাড়া দৈনিক গড়ে প্রায় 2.5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে 4র্থ অবস্থানে তেহরান। এদিকে গেল 17 দিনের লাগাতার সরকার বিরোধী বিক্ষোভে বিপর্যস্ত ইরান। এমন প্রেক্ষাপটে দেশটির বাণিজ্যিক অংশীদারদের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। অতিরিক্ত শুল্কের ফলে চীন, ভারত, তুরস্কের মতো দেশগুলোতে কমবে ইরানের তেলের চাহিদা। ফলে বৈশ্বিক বাজারে সরবরাহ ঘাটতিতে আরও বাড়বে অপরিশোধিত তেলের দাম। অন্যদিকে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসন, এতে অতিরিক্ত সরবরাহ নিয়ে বাজারে তৈরি হয়েছে উদ্বেগ। এমন নানা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উদ্বেগে অনিশ্চিত হয়ে পড়েছে বৈশ্বিক অপরিশোধিত তেলের বাজার। নুসরাত মৌমি, ৭১। অনুষ্ঠিত হলো ইসলামী ব্যাংকের 2 দিন ব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টরস মোহাম্মদ ওমর ফারুক খান, 16টি জনের প্রধান সহ আরও অনেকেই। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।